ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। উনি কতটুক পলিটিক্স বুঝেন, অর্থাৎ উনি কতটুক রাজনীতি বোঝেন। অনেক ধরনের ব্যাখ্যা আছে, অনেক ধরনের সমালোচনা আছে তাকে নিয়ে। কেউ কেউ বলেন তিনি অর্থর্ব সরকার চালাচ্ছেন, কেউ কেউ বলেন তিনি একটি নন সিরিয়াস গভর্নমেন্টের হেড। অনেক ধরনের কথা আছে। উনি 5ই অগাস্টের পরে যখন 8ই অগাস্টে দেশে ফিরলেন, তারপরে উনি এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হলেন এবং তার পরবর্তীতে ওনার যে কর্মকাণ্ডগুলা যদি আমরা একটু পর্যালোচনা করি, আমি বলবো উনি পলিটিক্সটা এমনভাবেই আয়ত্ত করেছেন যে পরবর্তী যারাই পলিটিক্স এই এত বছর ধরে করেছেন এবং সামনে করবেন, তাদের প্রত্যেকের ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এসে বসে ডিলিজেন্টলি একটা ট্রেনিং নেওয়া উচিত পলিটিক্স কিভাবে করতে হয়। আসেন কেন এই কথাটা বললাম এটা নিয়ে একটু পর্যালোচনা করি। 8ই অগাস্টের পর উনি বাংলাদেশে আসার পর থেকে যদি ওনার টোটাল কর্মকাণ্ড ইন্টারিম গভর্নমেন্টের হেড হিসাবে দেখি, তাহলে আমি দেখব প্রথমে আমি যেইটা আমার অনুধাবন সেটা হচ্ছে উনি যতটুক জায়গায় মনে করেন উনি এই জিনিস করবেন, ওটা আন্দোলনের মাধ্যমে করুক আর নিজের থেকে করুক, ওই অংশটাই উনি বেছে নেন এবং ওইটাকেই উনি এক্সিকিউট করেন। এর মধ্যে জলজ্যান্ত উদাহরণ হচ্ছে যখন এনসিপি, হাসনাত আবদুল্লাহ এবং জামাতের একটি অংশ মিলে আওয়ামী লীগকে ব্যান করার জন্য সেই যমুনার পথে চলে গেল, এখানে আন্দোলন করলো, তাদেরকে পানি টানি খাওয়াইলো। ঠিক ওই মুহূর্তে কিন্তু শিক্ষকদেরও একটা আন্দোলন চলছিল শাহবাগে, ওইখানে অবশ্য গরম পানি মারা হয়েছে, কারণ ওই মুহূর্তে শেখ হাসিনা অনেক বড় বড় হুঙ্কার দিচ্ছিল অনলাইনে বসে। ওনার আপাতত তাকে একটু বন্ধ করার কথা দরকার ছিল এবং ওই মুহূর্তে হাসনাত আবদুল্লাহ এবং জামাতে ইসলাম যেহেতু আওয়ামী লীগকে ব্যান করার কথা বলে হুঙ্কার দিচ্ছে, তখন উনি ওই সুযোগটা নিয়ে আপাতত কর্মকাণ্ড বন্ধ করে রেখেছে। আমরা যদি ভাবি যে আওয়ামী লীগকে উনি ব্যান করেছেন, না, উনি কিন্তু আওয়ামী লীগকে ব্যান করেন নাই। উনি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ডকে সাময়িক স্থগিত করেছে এবং ইন্টারন্যাশনাল মিডিয়াতেও তিনি একই কথা বলেছেন। যদিও ইন্টারন্যাশনাল মিডিয়ারা তাকে কটাক্ষ করে প্রশ্নগুলো করেছিল, কিন্তু উনি ওনার স্বভাবসুলভ, উনি ওনার মতো করে উত্তর দিয়েছেন। কেউ মানুক আর না মানুক এইটা নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই। ঐকমত্য কমিশনে এই এতদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল কত কিছু বলল, অনেকগুলো আইটেম নিয়ে তারা ঐকমত প্রকাশ করলো, তারপরে ঠিক কিছুদিন আগে সংসদ ভবনের বৃষ্টির মধ্যে বসে সবাইরে দিয়ে উনি সাইনও করায় নিলেন এবং সাইন করার পরে যেগুলো নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার ইন্টারিম গভর্নমেন্ট মনে করে যে এটা রাখতে হবে, ওনারা কিন্তু ওটা রেখেই ওইটা প্রকাশ করলেন, দালিলিকভাবে ওইটাই প্রকাশ করলেন। সো উনাকে আসলে আমরা যদি মনে করি যে উনাকে দিয়ে অনেক কিছু করানো সম্ভব, নো, এটা আমাদের ভুল ধারণা। ওনাকে দিয়ে কিছুই করানো সম্ভব না। উনি যেটারে মনে করবেন রাইট, উনি ওটাই করবেন। এবার আসেন হলো গিয়া চিটাগং বন্দর। এত সমালোচনা, ইভেন তারেক রহমানও বলছে ইন্টারিম গভর্নমেন্টের এখতিয়ারের ভিতরে এটা পড়ে না। উনি কি পাত্তা দিয়েছেন? আদৌ দেন নাই। হ্যাঁ, কিছু কিছু পিলফারের যে এর মধ্যে হয় নাই, স্বাস্থ্য খাতে যেই উপদেষ্টা আছে তারে নিয়ে অনেক কথাবার্তা, কিন্তু যেহেতু উনি একটা ডিসিশন নিয়েছে তাকে উপদেষ্টা বানানো হবে, তাকে কিন্তু উনি সরান নাই, বিকজ হি ইজ আ ম্যান উইথ এ ফার্ম ক্যারেক্টার। উনাকে নড়ানো, উনি যতই হেসে কথা বলুক, মিষ্টভাষী হোক, স্বল্পভাষী হোক এবং হেসে হেসে কথা বলুক, উনাকে কিন্তু নড়ানো সম্ভব না। খালেদা জিয়াকে উনি ভিভিআইপি দেবেন, দিয়েছেন, এবং এইটা ওনার একক সিদ্ধান্তও হতে পারে, আমার জানা নাই, কিন্তু এটা ওনারই সিদ্ধান্ত এবং সম্মানী লোককে সম্মান দিতেও ডক্টর মোহাম্মদ ইউনূস জানে। এবার আসি একটা ক্লাসিক এক্সাম্পলে, ওনাকে দিয়ে যে আসলে কিছু করানো সম্ভব না। নাহিদ যখন উপদেষ্টার থেকে বের হয়ে আসলো, উনি কিন্তু জড়ায় ধরছিল, তারপরে তো জ্বর বয়ে গেল এটা কিংস পার্টি। ধীরে ধীরে আমরা সবাই রিয়েলাইজ করলাম এটা আসলে কিংস পার্টিটা এটা কিছু না। কিংস পার্টি যদি হইতো তাহলে শাপলা প্রতীকটা ঠিকই পেয়ে যেত। এখনও বাংলাদেশে যে স্ট্রাকচারে চলে, প্রধান উপদেষ্টা যদি বলতো ওদেরকে শাপলা প্রতীকটা দিয়ে দেওয়া হোক, আমার মনে হয় না ইলেকশন কমিশনারের যদিও ইলেকশন কমিশন স্বাধীন বলা হচ্ছে, তারপরও এটা হয়তো বা বিবেচনাধীন হয়ে যেত। হ্যাঁ, বাংলাদেশের জনগণও এটা চাচ্ছিল না যে শাপলা একটা জেনেরিক প্রতীক, এটা আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইউজ করা হয়, এটা একটা একক দলকে দেওয়া উচিত না, তাহলে তারা একটা অটোমেটিক অ্যাডভান্টেজ পাবে, উইচ ইজ কারেক্ট।
কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চাইতো ওদেরকে শাপলা প্রতীক দেওয়া হইতো না, তাদেরকে শাপলা কুলি নিয়েই কিন্তু সন্তুষ্ট থাকতে হয়েছে। তারাও বিভিন্ন সময় এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করে, রাজনীতিবিদরা তো করেই, এনসিপিও করে। আলটিমেটলি ডক্টর মোহাম্মদ ইউনূসের কি কিছুই করা গেছে? আসেন এইবার এই মুহূর্তে আন্দোলন চলতেছে কিসের? প্রাথমিক শিক্ষকদের। আলটিমেটলি কি কিছু করতে পারলো? বরং বদলি টলদি করে হুলস্থুল। আলটিমেটলি কিছু করতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি মনে না করেন যে এটা লেজিটিমেট, উনি কিছুতেই পাত্তা দিবেন না। ওনাকে আপনারা যত সহজ সরল মনে করেন, উনি ভালো মানুষ না খারাপ মানুষ এই তর্কে যাব না। উনি সহজ মানুষ নন এবং একজন স্ট্রিক্ট রুলার এবং স্ট্রিক্ট প্রশাসক আমি বলবো। এবার আসি ফাইনালি চিটং বন্দর নিয়ে। আলটিমেটলি ওই তারেক জিয়ার কথাও বললাম, উনিও বলেছেন আলটিমেটলি ওনাকে কিন্তু পিছায় পা করাইতে পারেন নাই। শেষ মুহূর্তে লাস্ট ওনার যে বক্তৃতা, ওইটাতে উনি স্পষ্টভাবে এবং কঠিনভাবে বলে দিয়েছেন আগামী 3 মাস তিনি এমন সব কাজ করতে চাচ্ছেন তার সর্বোচ্চ ক্ষমতা ইউজ করে এবং আল্লাহর ইশারায়। উনি আল্লাহকে বলেছেন সর্বোচ্চ, উনি ওখানে আছেন এবং উনি নাকি তার ভেতরেও আছেন। হ্যাঁ, আল্লাহ সর্বময় আছে, আল্লাহ সবার ভেতরে আছেন। উনি তার কথা বলেছেন তিনি সর্বোচ্চ করবেন এবং এইখানের সাথে শুধু একটা লাইনেই যোগ করেন নাই, যেটা আমি যোগ করে দিতে চাই, কারো কথাই উনি শুনবেন না আর, এবং আমি মনে করি উনি ঠিকটাই করছেন। পরবর্তী রাজনীতিবিদরা ওনার কাছ থেকে এই মেসেজটা কি শিখলেন বা বুঝলেন যে কিভাবে রাষ্ট্র চালাইতে হয় আমার জানা নাই। পরবর্তী সরকার আসার পরে বোঝা যাবে যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে তারা আদৌ কিছু শিখেছে কিনা। তবে এই 2 বছরে উনি শিখিয়ে দিয়েছেন রাষ্ট্র কিভাবে চালাতে হয়। আসসালামু আলাইকুম।